আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউরোপের পরবর্তী যুদ্ধ, ন্যাটো রাশিয়ার সংঘর্ষের বৃদ্ধি ঝুঁকি। ইসরায়েলে ১ ডজন মার্কিন স্টেলথ ফাইটার জেটের অবতরণ, উত্তাল মধ্যপ্রাচ্য। পাল্টা আঘাতে জ্বলছে সীমান্ত। পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, নিহত ৫০ সেনা, চরম উত্তেজনা দক্ষিণ এশিয়ায়। ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের বিকল্প নিরাপত্তা ব্যবস্থা খুঁজছে ইউরোপ। সমঝোতা হলে পরমাণু চুক্তি নাগালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই উত্তেজনা আরও নতুন মাত্রা পেয়েছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন এটি স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ের সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। রাশিয়া বরাবরই ন্যাটোর সম্প্রসারণকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে এসেছে। বিশেষ করে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ গ্রহণের পর এই উদ্বেগ আরও বেড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে ন্যাটোর এই পদক্ষেপ ইউরোপের স্থিতিশীলতাকে নষ্ট করবে এবং এর ফলস্বরূপ পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে মস্কো। অন্যদিকে ন্যাটো তার সদস্য দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো, বিশেষ করে পোল্যান্ড, লিথুয়েনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার মতো বাল্টিক দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এসব দেশে ন্যাটোর সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে এবং যৌথ সামরিক মহড়াগুলো আরও ঘন ঘন অনুষ্ঠিত হচ্ছে, যা রাশিয়ার তরফ থেকে উস্কানি হিসাবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ন্যাটোর মহাসচিব জেমস স্টলটেনবার্গ একাধিকবার বলেছেন যে ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করতে জোট প্রস্তুত। এই ধরনের কড়া বার্তাগুলো উভয় পক্ষের মধ্যে সামরিক ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়িয়ে তুলছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে, যা রাশিয়াকে আরও ক্ষুব্ধ করেছে। রাশিয়া অভিযোগ করছে যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। এই পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সাইবার হামলা এবং বেলারুশের মতো সীমান্ত দেশগুলোতে সামরিক বাহিনীর গতিবিধি উভয় পক্ষকেই সতর্ক করে তুলেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি কোনোভাবে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়, তবে তা ইউরোপের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। পরমাণু শক্তিধর দেশ হিসাবে রাশিয়া এবং ন্যাটোর মধ্যে এমন সংঘাতের পরিণতি হতে পারে অকল্পনীয়। ইসরায়েলে ১ ডজন মার্কিন স্টেলথ ফাইটার জেটের অবতরণ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়, যা আঞ্চলিক দেশগুলির মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার, যা সাধারণত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম, এমন ১২টি জেট বিমান ইসরায়েলে এসে পৌঁছানো একটি উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সামরিক জোট রয়েছে এবং এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ সেই জোটের গভীরতা প্রমাণ করে। ইসরায়েল এর আগে থেকেই F-35 জেট ব্যবহার করে আসছে, তবে একসাথে এতগুলো বিমানের আগমন নিঃসন্দেহে তাদের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। এই জেট বিমানগুলো আকাশপথে ইসরায়েলের সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। ইরান, সিরিয়া এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো এই পদক্ষেপকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই ধরনের সামরিক সমাবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এবং আঞ্চলিক হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এই পদক্ষেপ আসলে আঞ্চলিক উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এই প্রেক্ষাপটে F-35 জেটের আগমন ইসরায়েলের সেই সামরিক সক্ষমতাকে আরও জোরালো করে তুলছে। একই সাথে এই ঘটনা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ক্ষেত্রেও একটি প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং তাদের সমর্থকরা মনে করছেন এই ধরনের সামরিকীকরণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এই জেট বিমানগুলো আকাশপথে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে আরও প্রতিষ্ঠিত করবে, যা আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে এক নতুন প্রতিযোগিতার জন্ম দিতে পারে। দক্ষিণ এশিয়ার সীমান্ত অঞ্চলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি সৃষ্ট সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আফগানিস্তান দাবি করেছে যে পাকিস্তান তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, যার ফলে ৫০ জন আফগান সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা কেবল সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে, যারা আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এই ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে এক চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক সীমান্ত বিরোধ রয়েছে। বিশেষ করে ডুরান্ড লাইন নিয়ে উভয় দেশের মধ্যে মতপার্থক্য দীর্ঘদিনের। তালেবান ক্ষমতায় আসার পর থেকে এই উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের এই বিমান হামলা আন্তর্জাতিক আইন এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। আফগান কর্তৃপক্ষ কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে যদি এমন হামলা অব্যাহত থাকে তাহলে তারা পাল্টা জবাব দিতে বাধ্য হবে। এই ধরনের সামরিক উত্তেজনা উভয় দেশের মধ্যে সম্পর্ককে আরও খারাপ করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি গ্রাম এবং সামরিক চৌকিতে হামলা চালানো হয়েছে। হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ধরনের সংঘাত সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং মানবিক সংকট তৈরি করে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে যতক্ষণ না উভয় দেশ তাদের সীমান্ত সমস্যা এবং সন্ত্রাসবাদ নিয়ে একটি কার্যকর সমাধানে পৌঁছতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই উত্তেজনা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা কাঠামোতে এক গভীর পরিবর্তন নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা থেকে সরে এসে ইউরোপ এখন নিজস্ব বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এই যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে যে ইউরোপকে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময় একরকম নাও থাকতে পারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দীর্ঘদিন ধরেই একটি অভিন্ন প্রতিরক্ষা নীতির কথা বলে আসছিল, তবে ইউক্রেন যুদ্ধের পরই এই আলোচনা আরও গতি পেয়েছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোল্টস ইউক্রেন যুদ্ধকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন এবং জার্মানির প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বারবার ইউরোপের কৌশলগত স্বায়ত্ত শাসনের ওপর জোর দিয়েছেন। এর অর্থ হল ইউরোপকে সামরিক দিক থেকে আরও স্বাধীন হতে হবে এবং যুক্তরাষ্ট্রের সাহায্যের ওপর কম নির্ভরশীল হতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। নতুন সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে, যৌথ সামরিক মহড়াগুলো আরও ঘন ঘন অনুষ্ঠিত হচ্ছে এবং সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন তার নিজস্ব প্রতিরক্ষা তহবিল গঠন করেছে, যার মাধ্যমে সামরিক গবেষণা ও উন্নয়নে অর্থায়ন করা হচ্ছে। এর লক্ষ্য হল ইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং বাইরের ওপর নির্ভরশীলতা কমানো। তবে যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজে বের করা ইউরোপের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। ন্যাটো জোটের অধীনে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা তুলনাহীন।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামরিক সক্ষমতার পার্থক্য রয়েছে এবং তাদের প্রতিরক্ষা নীতিতেও ভিন্নতা দেখা যায়। এই বিষয়গুলো একটি অভিন্ন ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তা সত্ত্বেও ইউরোপীয় নেতারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। তারা মনে করছেন ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে এবং সে কারণে ইউরোপকে নিজেদের নিরাপত্তা জোরদার করতে হবে। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রতিরক্ষা এবং অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন যে যদি একটি কার্যকর এবং সম্মানজনক সমঝোতা হয় তাহলে পরমাণু চুক্তি পুনরায় নাগালে আনা সম্ভব। এই বিবৃতি আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছে, কারণ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামে পরিচিত, ইরান এবং P5+1 দেশগুলোর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় ইরান তাদের পরমাণু কর্মসূচির ওপর কিছু বিধিনিষেধ মেনে নিয়েছিল। বিনিময়ে তাদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকেই এই চুক্তিটি প্রায় অকার্যকর হয়ে পড়ে এবং ইরানও চুক্তির কিছু শর্ত লঙ্ঘন করে তাদের পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করে। বর্তমান মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে পরমাণু চুক্তিতে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। ইরানও শর্ত দিয়েছে যে চুক্তি পুনরুদ্ধারের আগে তাদের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে চুক্তি থেকে বেরিয়ে না আসার নিশ্চয়তা দিতে হবে। এই পারস্পরিক অবিশ্বাস এবং শর্তারোপে কারণে আলোচনা বারবার ব্যাহত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দেয় যে তেহরান এখনও একটি সমাধান খুঁজে বের করতে প্রস্তুত। তিনি বলেছেন যে একটি সম্মানজনক চুক্তি মানে হল ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে এবং তাদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। এই ধরনের একটি চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে, বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরবের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিয়মিতভাবে ইরানের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। IAEA রিপোর্টগুলো আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের তথ্যের ওপর ভিত্তি করে বিশ্ব শক্তিগুলো ইরানের পরমাণু সক্ষমতা এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে একটি ধারণা পায়। আলোচনায় সফলতা এলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে উত্তেজনা প্রশমনে সহায়তা করবে। এটি তেল ও গ্যাস বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।